ব্যাংক ঋণে সুদ হার কমানোর পরামর্শ আইএমএফের। জুনে আরও 2 কিস্তির অর্থ ছাড়ের আশা, মূল্যস্ফীতি নামবে 8%। কাল ঢাকায় শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন। নাসা ও আইএলওর সঙ্গে চুক্তির আশার বিডার। মার্চে রেকর্ড $3 বিলিয়ন রেমিটেন্সের লক্ষ্য পূরণ। কক্সবাজারে জমি নিয়ে বিরুদ্ধে দুপক্ষের সংঘর্ষে জামায়াত নেতা সহ নিহত 3। শরীয়তপুরে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার 7। চলতি মাসেই গণহত্যার 2 মামলায় অভিযোগপত্র দাখিল, জানালো প্রসিকিউশন। শিগগিরই হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। ব্যাংক ঋণে সুদ হার কমাতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মূল্যস্ফীতি না কমা পর্যন্ত এ হার কমাবে না বাংলাদেশ। এদিকে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জনের জন্য আইএমএফ সন্তুষ্ট বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার সকালে প্রথমে অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে আইএমএফের প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জনের জন্য আইএমএফ সন্তুষ্ট। এ সময় তিনি বলেন, জুনের মধ্যে $4.7 বিলিয়ন ঋণের পরবর্তী চতুর্থ ও পঞ্চম কিস্তি একসাথে পাওয়া যাবে। তবে রাজস্ব আদায়ের শর্ত পূরণের লক্ষ্যমাত্রা জুড়ে দিয়েছে আইএমএফ। পরে দুপুরে 12টার মধ্যে ব্যাংকে গভর্নর ও কর্মকর্তাদের সাথে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল। বৈঠকে ব্যাংক খাতের সংস্কার নিয়ে প্রশংসা করেছে আইএমএফ। এছাড়া জুনে মূল্যস্ফীতি কমে 8.2% নামবে বলে জানিয়েছে আইএমএফ। ওরা বাংলাদেশে ইকোনমি বলতে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন। কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা, ডিফল্ট লোন আদায়, আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে। বাংলাদেশ সম্পর্কে বৈশ্বিক ধারণা পরিবর্তন করে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা ও 10 বছর পরে বিনিয়োগের অবস্থান কেমন হবে তা তুলে ধরতে আয়োজন করা হচ্ছে বিনিয়োগ সম্মেলন 2025। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে সম্মেলনটি চলবে 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত। সম্মেলনে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি হবার সম্ভাবনাও আছে। রোববার দুপুরে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে অংশ নেবে 40টি দেশের বিনিয়োগকারীরা। 1 মাসে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিটেন্স। দেশে প্রথমবারের মতো $3 বিলিয়ন লক্ষ্য পূরণ করেছে প্রবাসী আয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, মার্চ মাসে রেমিটেন্স আয়ের লক্ষ্যমাত্রা $300 কোটি ছাড়িয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিটেন্স বেশি পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, আগামীতে এ লক্ষ্যমাত্রা ধরে রাখতে রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। এবারে ঈদ শেষে কর্মস্থলে ফেরার খবর। টানা 9 দিন পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে সরকারি বেসরকারি চাকরিজীবীরা। সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংক পাড়ায় বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক সহ সরকারি বেসরকারি সংস্থার কর্মীরা আসেন তাদের কর্মস্থলে। একই সাথে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও ফেরেন শিক্ষার্থীরা। পরিবার পরিজনদের সাথে লম্বা ছুটি কাটিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফেরায় তাদের কণ্ঠে ছিল স্বস্তির সুর। তবে নগরীর সড়কে এই দিন খুব একটা যানজটে না থাকলেও মেট্রো রেলে ছিল যাত্রীদের ঢল। এর আগে গত 27 মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে
ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতের জনসংখ্যার 14%, অর্থাৎ প্রায় 20 কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে, যা ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জুলাই গণহত্যায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা 3টি মামলার খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এ মাসেই 2টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। দুর্নীতির অভিযোগ এড়াতে পারেননি বলে টিউলিপ সিদ্দিকী সে দেশের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, টিউলিপ সিদ্দিকী ও শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার ব্যাপারে আইনি প্রক্রিয়ায় এগোবে দুদক। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির সহ উভয় পক্ষের 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা 11টার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির। বাকি 2 জন একই এলাকায় আব্দুল মান্নান ও শাহিনা বেগম। নিহত 3 জনই সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয় ইউপি সদস্য জানান, আবদুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে এক পক্ষ সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা, পরে তার রূপ নেয় সংঘর্ষে। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকালে জাজিরা থানায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলায় 88 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনকে আসামি করা হয়। এদিকে গ্রেপ্তারের পর প্রধান অভিযুক্ত বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে আদালতে হাজির করে পুলিশ। দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার জাজিরা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটনা হয়। এতে আহত হন অন্তত 16 জন। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। ভারতের উড়িষ্যায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 15 জন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাসটিতে অন্তত 70 জন বাংলাদেশি পুণ্যার্থী ছিলেন। বাসটি কাশী বিশ্বনাথ মন্দির থেকে পুরীতে যাচ্ছিল। ভুবনেশ্বরের উত্তর চক এলাকায় মহাসড়কে পর্যটকবাহী এই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।